যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, সাংবিধানিক বাধা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের তথ্য পেলে তদন্ত করবে সরকার। গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি ইসি ও স্পিকারকে দিল জামাত। সংসদ থেকে জানালে এমপি পদে থাকা না থাকার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শহীদ জিয়া হত্যা জড়িত মোজাফফর মাঝে মধ্যেই যেতেন সিরাজগঞ্জ। পৌরসভার অনুষ্ঠানে দেওয়া হয় সংবর্ধনাও। সর্বোচ্চ শাস্তি দাবি বিএনপি নেতা কর্মীদের। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বাথরুমে ভিডিও ধারণের অভিযোগ। ক্যান্টিন বয় আটক, প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা। ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখে শীঘ্রই স্পিকারের কাছে চিঠি দেবেন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে কোনো কারণে রাষ্ট্রপতি সরে দাঁড়াতে চাইলে এক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই। ইসি বলছেন, পদ খালি হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা শাহাবুদ্দিন ফোন আলাপের অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তদন্ত করবে সরকার। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। সাংবিধানিক নিয়ম অনুসারে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই বুধবার থেকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন ওঠে। যদিও এ নিয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে চাইলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এতে সাংবিধানিক কোনো বাধা নেই। গুঞ্জন তো গুঞ্জনই। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এদিন ইসিতে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, রাষ্ট্রপতির পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে ইসি। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে নিয়ম অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। এদিকে জুলাই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের অভিযোগ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সঠিক তথ্য পেলে খতিয়ে দেখবে সরকার। ডেফিনেট কোনো খবর পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নৈতিক স্খলনে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য জানিয়ে ইসি ও স্পিকারকে চিঠি দিয়েছে জামাত। তবে নির্বাচন কমিশনার বলছেন, এমপি পদ এখনই হারাবেন না তিনি। সংসদ থেকে চিঠি পেলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের কথা জানান কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। সদস্যপদ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন তার নির্বাচনী এলাকার অনেক মানুষ। নৈতিক স্খলনের প্রমাণ মেলায় বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত। নির্বাচনের জন্য দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম এমপি পদ হারাবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হলেই কেবল সরাসরি ব্যবস্থা নিতে পারে ইসি। যে জামাত ইসলামের চিঠির ভিত্তিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নাই। নৈতিক স্খলনজনিত একটা বিষয়, এটার জন্য তাকে সরাসরি উনি নির্বাচনে অযোগ্য হবেন না। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বাড়িতে হবেন। জানান, নৈতিক স্খলনজনিত কারণে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিলের এখতিয়ার আইনে নেই। সংসদ থেকে চিঠি পেলে তবেই আইনি ব্যবস্থা নিতে পারবে ইসি। এই সংক্রান্ত যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক নির্বাচন কমিশনের নিকট রেফার করতে হবে। ওইটা পাওয়ার পর নির্বাচন রেফারেন্স পাওয়ার পর
এ ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক তার সিদ্ধান্ত জানাবে। উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটা উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে। এদিকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের তথ্য চিঠির মাধ্যমে ইসিকে জানিয়েছে জামায়াতে ইসলামী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। পরিকল্পিত নগরায়ন, অপরিকল্পিত নির্মাণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত আইনের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন ও আশপাশের এলাকা নিয়ে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে। ছাড়পত্র ছাড়া নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। এছাড়াও নদী, খাল, জলাশয় উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর বিধান রাখা হয়েছে। এই আইনের মাধ্যমে বগুড়াকে পরিকল্পিত, পরিবেশ বান্ধব ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ভিত্তি তৈরি হবে। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অংশ নেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন 2024 সালে 5 আগস্টের আগে মাঝে মধ্যেই সিরাজগঞ্জ আসতেন। এমনকি সিরাজগঞ্জ পৌরসভার একটি অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা বিএনপি নেতাকর্মীরা। সম্প্রতি গ্রেফতার মোজাফফরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সিরাজগঞ্জকে কলঙ্কমুক্ত করার দাবি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের। সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুরের এই বাড়িটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের। বাড়িটিতে কেউ না থাকায় এখন পরিত্যক্ত। 2024-এর 5 আগস্টের আগে মাঝে মধ্যেই মোজাফফর সিরাজগঞ্জ আসতেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। এমনকি 2019 সালে সিরাজগঞ্জ পৌরসভার 150 বছর পূর্তি অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয় বলেও জানান তারা। সুভেনিরেও তার ছবিও ছাপা হয়। সিরাজগঞ্জের নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় বিভিন্ন জনকে, তার মধ্যে মেজর মোজাফফরকে সম্বর্ধিত করা হয়, এই জিয়াউর রহমানের খুনিকে। জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু জানান, 1997 সালের নভেম্বরে দলীয় কার্যালয়ে বসেছিলেন তিনি। তখন হঠাৎ খবর আসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন হোসেনপুরের আল মাহমুদ সড়কে নিজ বাসায় অবস্থান করছেন। খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। তখন বাসার সামনে দাঁড়িয়ে থাকা মোজাফফর কৌশলে নিজেই তার বাসা দেখিয়ে দিয়ে পালিয়ে যান। তার বাসার সামনে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে, তো ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে মুজাফফরের বাসাটা কোথায়। আসলে মুজাফফরকে আমরা ওইভাবে চিনতাম না। উনি অত্যন্ত ঠান্ডা মাথায় আমাদেরকে মুজাফফরের বাসাটা চিনিয়ে দিলেন। তখন আমরা জানতাম না উনি মুজাফফর। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে সিরাজগঞ্জকে কলঙ্কমুক্ত করার দাবি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের। আমরা সিরাজগঞ্জবাসী তথা বিএনপির সকল নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জঘন্যতম খুনের ফাঁসি চাই। দীর্ঘ 45 বছর পর পলাতক মোজাফফর হোসেনকে 15 জুলাই বনানী ডিওএইচএস-এর একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। সময় সংবাদ, সিরাজগঞ্জ। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী 27 জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষার অবশিষ্ট অংশ পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পথের কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী 27 জুলাই থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী অবহিত হবে, আর স্থগিত হওয়া পরীক্ষাগুলো আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। দেখছেন জনপদের সময়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ক্যান্টিন বয়ের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন তারা। দিন কয়েকের মধ্যে আবারও উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়। এবার অভিযোগ আরও গুরুতর। বিজয় 24 সালের নারী ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছে মোবাইল, সেখানে সংরক্ষিত বিভিন্ন ভিডিও। বুধবার রাতে বিষয়টি নজরে আসার পর ক্ষোভে ফুঁসে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা জানান অভিযুক্তের ফোনে 9 শতাধিক ভিডিও রয়েছে। 6 মাসের বেশি সময় ধরে ঘৃণ্য এই কাজ করে আসছে সে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। ক্যান্টিন বয়, যিনি ক্যান্টিনে কাজ করে মেয়েদের হলে বিজয় 24 হলে, তিনি হচ্ছে মেয়েদের ওয়াশরুমে ভিডিও ধারণ করেছে এবং সেটা একদিনের ভিডিও না, তার ফোনে প্রায় 900-রও বেশি ভিডিও পাওয়া গেছে এবং এটাও শোনা গেছে যে সে ভিডিওগুলো সেল করতো টেলিগ্রাম চ্যানেলে। যেখান থেকে আমাদের বড় বড় কথা বলা হয় আমরা জীবনে অনেক ভালো কিছু করতে পারবো, সেই জায়গায় আসলে আমাদের কোনো নিরাপত্তা নেই। জঘন্য একটি কাজ হয়েছে, তার জন্য আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করি। আর বরাবরের মতো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে। একটা তদন্ত কমিটি আমরা অভ্যন্তরীণ করে দিয়েছি। সেই তদন্ত কমিটিকে বলা হয়েছে 3 দিনের মধ্যে একটা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য। অভিযুক্ত ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে বুধবার রাতে আটক করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। দেখছেন জনপদের সময়। বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে, তবে পলাতক রয়েছে মূল হোতা। জড়িতদের ধরতে তদন্তে নেমেছে পুলিশ। শ্বশুরবাড়ি উঠোনে কুপিয়ে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল কর্মী সাগর মণ্ডলকে। দীর্ঘদিন ধরে চাচাতো ভাই জেলাদের সঙ্গে আধিপত্য জমি নিয়ে সাগরের বিরোধ চলছিল। এরই জেরে নিজ গ্রাম বগুড়া সদর উপজেলার পাঁচবাড়িয়া ছেড়ে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির চালিতাবাড়ি গ্রামে বসবাস শুরু করেন। বুধবার রাতে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন সাগর। এ সময় জেলহাসের নেতৃত্বে 20 থেকে 25 জন ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ময়নাক যখন আমি অটো করে তুলে নিয়ে আসি, তখনও 2 জন আমাকে পিছে পিছে আসছিল। আসে তারা মানিক চক হচ্ছে ওই শাওনের বাড়িতে গেল। আমার ছেলে চিনতে পারছে, আমার ছেলে মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে সে মারা গেছে। বিচার চাই, শাস্তি হোক, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ঘটনায় শাপলা নামে এক নারীকে আটক করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ভিকটিমের পরিবার বা ডিজিজের পরিবার আমার লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমরা মামলা রেকর্ড করে বিষয়টা কী কারণ হয়েছে এটা খতিয়ে দেখে সর্বোচ্চ যারা এই ঘটনা করেছে তাদের সর্বোচ্চ আইনের আওতায় আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। নিহত সাগর মণ্ডল বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সক্রিয় কর্মী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।